ঠিক আছে ভাইয়া, শুরু করলাম। দেখো ভাইয়া, সেকেন্ড লেয়ারের ডিফেন্সের জন্য আমরা কি বলছিলাম বলো তো? কখন একটা সেকেন্ড লেয়ার ডিফেন্স বলবো? যখন রক্তে ডিফেন্সটা থাকবে প্লাস কি হবে, নন স্পেসিফিক থাকবে, তখন ওইটারে আমরা সেকেন্ড লেয়ার ডিফেন্স বলবো। দেখো ভাইয়া, রক্তে উপস্থিত নন স্পেসিফিক উপাদান, প্রথমে আসো ফ্যাগোসাইট। ভাইয়া ফ্যাগোসাইট কি স্পেসিফিক কাউরে মারে, নাকি যারে যেখানে নাকি প্রোস্টাগ্ল্যান্ডিন সাইটোকাইনিন এগুলো রিলিজ হয় ওই জায়গায় সবটা খায় ফেলায় বলো তো? কেমোটেক্সিস প্রক্রিয়ায় যায় সব খায় ফেলায় কিন্তু ফ্যাগোসাইটোসিস। এনকে সেল ভাইয়া, এনকে সেল পড়ছো না? বাজ বিচার ছাড়া জীবাণু মারে, তাহলে কি এটা স্পেসিফিক না নন স্পেসিফিক? নন স্পেসিফিক, ঠিক আছে। ইনফ্লামেশন ভাইয়া, ইনফ্লামেশন কি ভাইয়া তোমার শুধু পার্টিকুলার কোনো জীবাণুর কারণে হয়? যেমন ধরো এইচআইভি হোক, অথবা বারবার খালি এইচআইভি ধরে দিই আমি আচ্ছা যাই হোক, যেমন ধরো তোমার ই হোক, হ্যাঁ, যেমন যে কোনো ব্যাকটেরিয়াল ডিজিজে কি হয়, যেমন ধরো ক্লস্ট্রিডিয়ামের কারণে কি ইনফ্লামেশন হবে, কিন্তু তোমার হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে ইনফ্লামেশন হবে না, এমন কি ট্রু? নাকি ব্যথা লাগলেও ইনফ্লামেশন হবে বলো তো? সব ক্ষেত্রেই ইনফ্লামেশন হবে। তাহলে ইনফ্লামেশন তো নন স্পেসিফিক। এবং ইনফ্লামেশনে কি হয় ভাই, রক্তের যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো যায় বিক্রিয়া করে না, রক্তের ভেসোডায়ালেশন হয়, এন্ডোথেলিয়ালের মধ্যে গ্যাপ বাড়ে, তখন কি প্লাজমা লিক হয়, মনে নাই তোমাদের? কমপ্লিমেন্ট সিস্টেম কার প্রোটিন? রক্তের প্রোটিন, তাই না? 20 ধরনের প্রোটিন। এটা কি ভাই মানে কাউরে গইনা গইনা মারে, নাকি যেখানে অ্যান্টিবডি থাকে ওইটার পাশায় যায় যুক্ত হয়ে যে কাউরে মারে বলো? যে কাউরে মারে, ঠিক আছে। ইন্টারফেরন ভাইয়া কি যে কোনো মানে সিলেক্টিভ কোনো ভাইরাসে মারে, নাকি সব ভাইরাসেই মারে? সব ভাইরাসেই মারে। আবার জ্বর কি ভাইয়া মানে এরকম যে আমারে তোমার ডেঙ্গু ধরলে জ্বর হবে কিন্তু টাইফয়েড ধরলে জ্বর হবে না, এরকম কি কিছু? নাকি যে কোনো জীবাণু বডির ভিতরে গেলেই জ্বর হয়? যে কোনো জীবাণু বডির ভিতরে গেলে। তাহলে প্রথমে আমরা জ্বর নিয়ে পড়বো। সেকেন্ড লেয়ারের সবচেয়ে লাস্ট প্রতিরক্ষা স্তর হইল জ্বর, এটা মনে রাখবা, এটা একদম শেষে প্রকাশ পায়। আচ্ছা এখন আসো সেকেন্ড লেয়ারের শেষ প্রতিরক্ষা স্তর। ভাই এই ঘটনা তো তোমাদের মনে আছে নাকি? ইনফ্লামেশনের সময়ের ঘটনা মনে আছে? এগুলা ইনফ্লামেশন হইতেছে, মনে আছে এগুলা বলো তো? ইনফ্লামেশন হইতেছে, এই যে এগুলা কি অ্যাডহেসিভ মলিকিউল না? এখানে ডব্লিউবিসি এসে লাগা কি রোলিং করে, তাই না? রোলিং করে তারপরে ডায়াবেটিস প্রক্রিয়া ভিতরে ঢুকা যায় নাকি? তাহলে এইগুলো হইলো ইনফ্লামেশনের টাইমের ঘটনা। তারপরে কি হয় ভাইয়া, ডায়াবেটিস করে ভিতরে ঢুকে যাওয়ার পরে কি হয় ভাইয়া, ভিতরে ঢুকে যাওয়ার পর কেমোটেক্সিস করে ব্যাকটেরিয়ার কাছে আসে, তাই না? আচ্ছা তারপরে এটারে খায়। আচ্ছা খাওয়ার পরে ম্যাক্রোফেজ কিছু কেমিক্যাল রিলিজ করে। কেমিক্যাল দুইটার নাম শোনো, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা আর ইন্টারলিউকিন 1। এই দুইটা কেমিক্যাল রে একত্রে বলা হয় পাইরোজেন। কি বলা হয় ভাইয়া? পাইরোজেন। এছাড়া ভাইয়া কিছু ব্যাকটেরিয়া আছে যারা এন্ডোটক্সিন রিলিজ করে। এন্ডোটক্সিন মানে ব্যাকটেরিয়ার ভিতরের বিষ, সে ভিতরের বিষটা বাইরে ফেলায় দেয়, এটা হলো ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন বলে। ব্যাকটেরিয়াল বিষ মনে রাখবা। এই ব্যাকটেরিয়াল টক্সিনরেও ভাইয়া পাইরোজেনই বলে। বুঝতে পারছো? ব্যাকটেরিয়াল টক্সিনরে কি বলে? পাইরোজেন বলে। তার মানে কি, পাইরোজেন হলো একটা গ্রুপ অফ কেমিক্যাল, তাই না ভাইয়া? পাইরোজেন কি কোনো একটা কেমিক্যাল, নাকি একটা গ্রুপ অফ কেমিক্যাল? যেমন ব্যাকটেরিয়াল টক্সিন, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, আর হলো ইন্টারলিউকিন 1, বলো তো? গ্রুপ অফ কেমিক্যাল। পাইরোজেন শব্দটা ভাঙবো। পাইরো শব্দের অর্থ কি ভাইয়া বলো তো? বলো, পাইরো শব্দের অর্থ কি? পড়ো নাই কোথাও? পাইরোফসফেট যখন তৈরি হয়েছে অনেক তাপ সৃষ্টি হয়েছে, বিকিরণ পাইরোমিটার নাম শুনছো ফিজিক্সে? বিকিরণ পাইরোমিটার 500 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা যায়, পড়ছো এগুলা? বলো। পাইরো শব্দের অর্থ হিট বা তাপ, কথা বুঝতে পারছো? জেন শব্দের অর্থ জেনারেট করা। তাহলে যেই সব কেমিক্যাল বডিতে হিট বা তাপ জেনারেট করে ওইগুলোরে কি বলে? পাইরোজেন বলে। কথা বুঝতে পারছো? তাহলে ভাই এইগুলা কি করব, দেখো এগুলা কি করব আমি তোমারে বলি। এই যে পাইরোজেনগুলো আছে, পাইরোজেনগুলো কি কি আছে? টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, তারপরে হলো ইন্টারলিউকিন 1, আর হলো ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন। যাই হোক এখন দেখো এই পাইরোজেনগুলো কি ভাই রক্তে আসবে না বলো তো? এখান থেকে কি ভাই রক্তে চলে যাইতে পারে না?
বলো রক্তে যাবে। আচ্ছা রক্তের মাধ্যমে প্রবাহিত হইতে হইতে এটা ব্রেইনে যাবে। বলো তো ভাই আমাদের বডির টেম্পারেচার ব্রেইনের কোন পার্টটা নিয়ন্ত্রণ করে? বলো। ভেরি গুড, হাইপোথ্যালামাস। গুড। এই যে পড়ছো, পড়ার একটা এফেক্ট আছে দেখছো। তাহলে হাইপোথ্যালামাস হলো নিয়ন্ত্রণ করে। তাহলে এই পাইরোজেনগুলো চলে যাবে হাইপোথ্যালামাসে, বুঝছো? পাইরোজেনগুলো কই চলে যাবে? হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসের টেম্পারেচার সেন্টারে চলে যাবে। আচ্ছা এই পাইরোজেনগুলো টেম্পারেচার সেন্টারে যায় এমন একটা রিয়াকশন করে যার কারণে হাইপোথ্যালামাসের টেম্পারেচার সেন্টারে বেশি বেশি প্রোস্টাগ্ল্যান্ডিন মলিকিউল তৈরি হয়। কথা বুঝতে পারছো? কি তৈরি হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন মলিকিউল। এখন আমি তোমারে বলি, পাইরোজেনগুলা তোমার হাইপোথ্যালামাসের টেম্পারেচার সেন্টারে যায় এমন একটা রিয়াকশন করে যার কারণে প্রোস্টাগ্ল্যান্ডিন মলিকিউল তৈরি হয়। কথা বুঝতে পারছো? এখন তুমি আমার কথা শোনো। তাইলে আমার বলো তো, প্রোস্টাগ্ল্যান্ডিন যদি তৈরি হয় তাহলে টেম্পারেচার সেন্টার কি মনে করবে? প্রোস্টাগ্ল্যান্ডিন কখন তৈরি হয় আমার বলবা? প্রোস্টাগ্ল্যান্ডিন কি ভাই সেল ড্যামেজের প্রোডাক্ট না? বলো, সেল ড্যামেজ হইলে কি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় না? হাইপোথ্যালামাস থেকে কি কোনো সেল ড্যামেজ হয়েছে? না। কিন্তু কিন্তু এই পাইরোজেনগুলো যায় হাইপোথ্যালামাসে এমন একটা রিয়াকশন করছে, কোনো সেল ড্যামেজ ছাড়াই কি তৈরি হয়েছে? প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়েছে। এখন কথা হলো ভাই এই যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হইলো, প্রোস্টাগ্ল্যান্ডিন আসলে কি সেল ড্যামেজের প্রোডাক্ট? এখন টেম্পারেচার সেন্টার কি ভাববো যে ওর বডিতে কি হইতেছে? সেল ড্যামেজ হইতেছে। তখন টেম্পারেচার সেন্টার কি করবে বলো তো? টেম্পারেচার সেন্টার তোমার বডির মেটাবলিজম বাড়ায় দিবে। কি বাড়ায় দিবে ভাইয়া? বিপাক বা মেটাবলিজম বাড়ায় দিবে। বিপাক বা মেটাবলিজম মানে কি জানো? তোমার বডিতে যত বিক্রিয়া হয় এই বিক্রিয়াগুলোরে বলে বিপাক বা মেটাবলিজম। এখন ভাইয়া সবগুলা বিক্রিয়া যদি অনেক তাড়াতাড়ি হয় তাহলে এটিপিও কি অনেক তাড়াতাড়ি উৎপন্ন হবে? আর তোমরা কি জানো যে এটিপির মাত্র 44% হইলো মেইন কাজে রূপান্তর করা যায়, আর বাকি যে পার্সেন্টেজগুলো ওইগুলো হিট হিসেবে হইলো নষ্ট হয়? এটা কি জানো? এটা কিন্তু উদ্ভিদ শারীরতত্ত্বে আছে। বুঝতে পারছো যে এটিপির মোট এটিপির আমি পার্সেন্টেজটা শিওর না, বাট মোটামুটি 40%-এর মতো অ্যাকচুয়াল কাজ পাওয়া যায়। এই তোমরা পড়ছো না কোনো ইঞ্জিন 100% কার্যক্ষমতা সহ পারে না, ঠিক আছে? ম্যাক্সিমামই হলো ওয়েস্ট হয়, কর্মদক্ষতাতে পড়ছো। এই ওয়েস্টটা কি হিসেবে হয়? হিট হিসেবে হয়। তো তেমনই ভাই আমাদের যে এটিপি এগুলো সবগুলো আমরা মানে সবগুলো না ইউজ করি সবগুলাই, কিন্তু ইউজ করার পর 40% বা 44%ই হলো আমরা অ্যাকচুয়াল কাজে ব্যবহৃত করি, বাকিটা হিট হিসেবে কি হয়? ওয়েস্ট হয়। তাহলে ভাই মেটাবলিজম যদি বাড়াও তাহলে হিট কি বেশি তৈরি হবে না কম তৈরি হবে? বডিতে হিট বেশি তৈরি হবে, কারণ বেশি বেশি বিক্রিয়া হবে। হিট যদি বেশি তৈরি হয় তখন কি হবে? জ্বর আসবে। জ্বর আমাদের জন্য ভালো। জ্বর আমাদের জন্য ভালো কেন ভাইয়া? তোমার জ্বর আসতেছে তার মানে কি জানো? তার মানে তোমার বডি হইলো জীবাণুর বিরুদ্ধে কাজ করতেছে। কথা বুঝতে পারছো? জ্বর যখন আসবে, হিট যখন বাড়বে, তখন এক্সেস টেম্পারেচারে ব্যাকটেরিয়াগুলো মারা যাইতে পারে। বডির টেম্পারেচার যখন তুমি বাড়ায় দিবা, অতিরিক্ত টেম্পারেচারে কিন্তু ব্যাকটেরিয়াগুলো ভালো মতো সার্ভাইভ অ্যান্ড রিপ্রোডাকশন করতে পারে না। কথা কি বুঝতে পারছো? বলো। অতিরিক্ত টেম্পারেচার ব্যাকটেরিয়ার জন্য কি প্রতিকূল? বুঝতে পারছো? প্রতিকূল মানে মানে ফেভারেবল না। বুঝতে পারছো? তাহলে জ্বর কি ভাই একটা ডিফেন্স মেকানিজম না ব্যাকটেরিয়ার বিরুদ্ধে? বলো। বুঝতে পারছো? বলো। তাহলে ওভারঅল বুঝলা ভাইয়া পাইরোজেন খরিত হইল। পাইরো মানে কি? পাইরো মানে হিট। জেন মানে কি ভাইয়া? জেনারেট করা। তাহলে পাইরোজেন হলো এমন একটা কেমিক্যাল যে হিট জেনারেট করবে, তাই না? আমরা অনেক জায়গায় পড়ছি বিকিরণ পাইরোফসফেট, পাইরোফসফেট আমরা পড়ছি ডিএনএ পড়ার সময়। আরও অনেক জায়গায় পাইরো পড়বা, ঠিক আছে? পাইরোলাইসিস পড়বা জৈব যৌগে, ঠিক আছে? অনেক তাপ দিয়া হইলো অ্যালকেনরে ভাঙা দেওয়া, এটারে পাইরোলাইসিস বলে, ঠিক আছে? এরপর আসো, হাইপোথ্যালামাসের টেম্পারেচার সেন্টারে যায়, প্রোস্টাগ্ল্যান্ডিন প্রডিউস করে, মেটাবলিজম বাড়ায় দেয়, হিট তৈরি হয়, জ্বর আসে। কথা বুঝতে পারছো? এই সব ক্লিয়ার বলো তো? ওকে, ঠিক আছে। দেখো এখানে কি লেখছে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে ভাই আমার একটু বলো তো, ওভারঅল কোন কোন কেমিক্যাল জ্বরের জন্য দায়ী? 1 নাম্বার হইলো কি পাইরোজেন নাকি? 2 নাম্বার কি? প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে অপশনে যে কোনো একটা থাকলেই দাগাবা।
মাঝে মাঝে তোমরা কোশ্চেন করো, মানে বইয়ের এক জায়গায় তোমরা পাও কি প্রোস্টাগ্ল্যান্ডিন জ্বর আসার জন্য দায়ী। অণুজীব চ্যাপ্টারে কি পড়ছিলা? পাইরোজেন জ্বর আসার জন্য দায়ী না? অণুজীব চ্যাপ্টারে পড়ছিলা। আর এই চ্যাপ্টারে ইমিউনিটি চ্যাপ্টারে পড়বা যে প্রোস্টাগ্ল্যান্ডিন জ্বর আসার জন্য দায়ী। তাহলে আসলে সত্যি কোনটা? দুইটাই সত্যি ভাই, দুইটাই সত্যি। যে কোনো একটা পাবা অপশনে দাগাবা, দুইটা অপশনে কখনো পাবা না, ঠিক আছে? এবার আসো, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষ অস্ত্র হচ্ছে জ্বর। আচ্ছা, এইখানেও পাইরোজেন আছে, কিন্তু তাহলে আলিম স্যারের বইয়ে হলো প্রোস্টাগ্ল্যান্ডিন পাবা, কথা বুঝতে পারছো? দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষ অস্ত্র হচ্ছে জ্বর। আমি বলছিলাম কিন্তু দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সবচেয়ে লাস্টে আসে জ্বর। দৈহিক তাপমাত্রা স্বাভাবিক, অর্থাৎ তোমার এত থেকে বেশি হলে তাপমাত্রা স্বাভাবিক কত এটা মনে রাখতে হবে ভাইয়া, তাকে জ্বর বলে। ম্যাক্রোফেজ যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া বহিরাগত অণুকে সংক্রমণকে আক্রমণ করে তখন কোষগুলো কোন কেমিক্যাল ক্ষরণ করে ভাইয়া? এই ম্যাক্রোফেজই পাইরোজেন ক্ষরণ করে, তাই না ভাইয়া? বলছি না বলো তো, বলছি না? যে দেখো এখানে বলছি না যে ম্যাক্রোফেজ থেকে এগুলো আসে, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 1 এটাও পাইরোজেন। আবার ব্যাকটেরিয়া থেকেও আসে, ব্যাকটেরিয়ার টক্সিন, এটাও একটা পাইরোজেন। পাইরোজেন হলো গ্রুপ অফ কেমিক্যালস। আচ্ছা, তারপরে আসো তোমার এখানে আসো, তা পাইরোজেন নামক পলিপেপটাইড খরিত হয়। পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটায়। বিপাকীয় পরিবর্তন মানে টেম্পারেচারে উদ্দীপিত করে, যার কারণে বডিতে বিপাক ক্রিয়া বাইরে যায়, ফলে টেম্পারেচার উচ্চতর মাত্রায় নির্ধারণ করা হয়। তখন শরীর কেঁপে উঠে এবং জ্বর আসে। শরীর কেন কাইপা উঠে বলো তো? কেন কেঁপে উঠে বলতে পারবা? বলো তো, আমরা সবচেয়ে বেশি এটিপি কখন ইউজ করি? যখন আমরা মুভমেন্ট করি। এই যে মাসেল মুভমেন্ট করলে কি হয় বলো? এই মাসেল মুভমেন্ট করলে কি হয়? এটিপি ইউজ হয় না? তাহলে ভাইয়া শরীর কেন কাঁপে? ইনভলান্টারি কন্ট্রাকশন অফ মাসেলস, মানে তোমার শরীরের মাসেলগুলো অটোমেটিক্যালি কি করা শুরু করে? সংকোচন প্রসারণ করা শুরু করে। কথা বুঝতে পারছো? শরীরের যে ভিতরের মাসেলগুলো আছে এগুলো অটোমেটিক্যালি কি করা শুরু করে? সংকোচন প্রসারণ করা শুরু করে। কেন ভাইয়া? তুমি যত মাসেল সংকোচন প্রসারণ করবা তত এটিপি ইউজ হবে, আর এটিপি যত ইউজ হবে ওইটার 40% হলো মেইন এনার্জিতে কনভার্ট হবে, আর বাকি 60% কি ওয়েস্টেজ তত বেশি হবে, তাহলে হিট তত বেশি প্রডিউস হবে। আমার কথা কি বুঝতে পারছো বলো? ইনভলান্টারি কন্ট্রাকশন অফ মাসেলস। জ্বর আসে। জ্বর মাত্রই ক্ষতিকর নয়, এটা আবার একটু বেশি লেগছে। জ্বর তো ক্ষতিকরই, আবার যে কম বা মাঝারি ধরনের মানে ডিফেন্স হিসেবে ক্ষতিকর নয়, মানে ভালো তো লাগে না। কম বা মাঝারি ধরনের জ্বর হইলো দেহের উপকারেই আসে। এমন জ্বর দেহের ভিতরে জীবাণু সুবিধা পায় না, ঠিক আছে বুঝলাম। দেখবা তোমাদের মাঝে মাঝে কি হয়, একদিন জ্বর আসে পরের দিন নাই, কথা বুঝতে পারছো? এরকম হয়। ওইটা ভালো, বুঝতে পারছো? জীবাণু ঢোকার পরেই পরে মাইরা ফেলায়, কথা বুঝতে পারছো? কিন্তু যদি দেখো যে অনেক দিন ধরে জ্বর আছে তখন ওইটা খারাপ। জ্বর হলে দেহকোষের বিপাকীয় হার বেড়ে যায়। কি ভাই আমি বলছিলাম না, মেটাবলিজম বেড়ে যায়, যার কারণে হিট বেশি প্রডিউস হয়। প্রতিরক্ষা পদ্ধতি ও টিস্যুর ক্ষয়পূরণ দ্রুততর হয়। আরে ভাই মেটাবলিজম যদি বাড়ে তাহলে ভাই অ্যানাবলিক মেটাবলিজমও বাড়বে আর ক্যাটাবলিক মেটাবলিজমও বাড়বে। অ্যানাবলিক মেটাবলিজম মানে কি বলো? গঠনমূলক মেটাবলিজম মানে কি? ছোট ছোট যৌগগুলা মিলে বড় একটা কিছু গঠন করা, যেমন অ্যামিনো অ্যাসিডগুলা মিলে প্রোটিন গঠন করা। ক্যাটাবলিক মেটাবলিজম মানে কি ভাইয়া? ভাঙা ভাঙা, যেমন কি অপচিতিমূলক বিপাক, যেমন গ্লাইকোলাইসিস, গ্লুকোজে ভাঙা দুইটা পাইরুভিক অ্যাসিড, তাহলে বড় জিনিসে ভাঙা ছোট তৈরি করলে এটা ক্যাটাবলিক মেটাবলিজম বলে। এই তোমরা পারো না কেন এগুলা বলো তো? জ্বর শেষে ম্যাক্রোফেজগুলো পাইরোজেন ক্ষরণ বন্ধ করে দেয়, ফাইন। দেহের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে, ফাইন। যে জ্বর দুদিনের বেশি স্থায়ী হয় কিংবা 100 ডিগ্রি ছাড়িয়ে যায় তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গুড, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, যে চিকিৎসকের পরামর্শ কি নেওয়া উচিত নাকি না, নাকি তুমি তোমার কবিরাজের পরামর্শ নেবা। হ্যাঁ, মানবিকে আসতে পারে, যাই হোক। এখন আসো তোমার তারপর আসো তোমার কি আচ্ছা বাকি ভাইয়া যে আছে ফ্যাগোসাইট, এনকে সেল, ইনফ্লামেশন, কমপ্লিমেন্ট, এগুলো কিন্তু আমি আগে ভাইয়া বিভিন্ন মানে যখন যখন টপিক আসছে তখন তখন কিন্তু পড়াই দিছি, ঠিক আছে? সো এগুলো তুমি পড়ায় দিছি, তুমি আগে চেক করলে পারো। থার্ড লেয়ার অফ ডিফেন্স কারা আছে ভাইয়া? টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। আচ্ছা, যে প্রতিরক্ষা স্তর অনুরূপ সুনির্দিষ্ট ধরনের বহিরাগত রোগ সৃষ্টিকারী জীবাণু বা ক্যান্সার কোষ। ক্যান্সার কোষকে কে মারে ভাইয়া? সাইটোটক্সিক টি সেল, তাই না? ক্যান্সার কোষ আর ভাইরাস কোষকে সাইটোটক্সিক টি সেল মারে, ঠিক আছে?
ধ্বংস করে এবং প্রথমবার আক্রান্ত হওয়ার পর এসব নির্দিষ্ট ক্ষতিকরকে টার্গেট কইরা মনে রাখে মানে কি মেমোরি সেল নাকি না, এবং পরবর্তীতে যে কোনো আক্রমণের সময় দ্রুত কার্যকর সাড়া দেয়, ওটা তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা বলে, এটা আমরা পড়ছি। বহিরাগত অণুজীব কোনোভাবে যদি প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর পারও হয় তবুও তোরা শক্তিশালী, সর্বোত্তম, সক্রিয় ও শক্তিশালী, স্থায়ী, এই কথাগুলো মনে রাখবা যে কোনটা সর্বোত্তম, সক্রিয়, শক্তিশালী ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক আছে, তারপর আসো বহিরাগত যে অণুজীব, যাই হোক এগুলা ভাই পারবা, এগুলো আমি পড়াইছি, অনেকবার পড়াইছি, মানে এগুলা বইলা লাভ নাই, অনেক পড়াইছি। এটাও পারবা ভাই, এটা তেমন কোনো কঠিন কিছু না। দেখো তৃতীয় প্রতিরক্ষা স্তর কি, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, অ্যান্টিবডি। এটা কি ভাইয়া, ত্বক, লোম, এগুলো পড়ানো শেষ। তারপরে এটা হলো ফ্যাগোসাইট, ইন্টারফেরন, এগুলো পড়ানো শেষ। অ্যাকিউট ফেস প্রোটিন নামের একটা জিনিস আছে, এটা ভাইয়া কি জানো, যখন বডিতে ইনফ্লামেশন হয় তখন এটা রিলিজ হয়। এটার কাজ তোমার কিছু জানা লাগবে না, এটা অনেকটা প্রতিরক্ষার কাজে হেল্প হয়, এটা কমপ্লিমেন্টের মতো অনেকটা কাজ করে, বাট অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট না, বাট অ্যাকিউট ফেস প্রোটিন বলে এটা। অ্যাকিউট মানে যখন ইনফ্লামেশন হয়, অ্যাকিউট মানে হলো একদম স্বল্পস্থায়ী। আচ্ছা, আর কি, আর তেমন কোনো নাই। রক্ততঞ্চনের ফ্যাক্টরগুলোও কিন্তু ভাইয়া তোমার নন স্পেসিফিক। যেমন যে কেউ যদি ধরো একটা জীবাণু এন্ডোথেলিয়ালের প্রাচীর ড্যামেজ করলো, রক্তনালীর প্রাচীর ড্যামেজ করলো, তখন ভাইয়া রক্তক্ষরণ হবে না, তখন রক্তের যে ক্লটিং ফ্যাক্টরগুলো কি রক্ত জমাট বাঁধাবে না, বলো তো? বাঁধাবে। এখন বলো ভাইয়া, যে কোনো জীবাণুই তো ভাইয়া মানে এই রক্তনালীর প্রাচীর ড্যামেজ করতে পারে, বা যেই জীবাণুই ড্যামেজ করুক, ওরে কি আর মনে রাখে রক্ততঞ্চনের ফ্যাক্টর? নাকি ভাইয়া ব্লাড ভেসেল লিক হইলেই বা ব্লাড ভেসেলে তোমার ছিদ্র হইলেই রক্ত জমাট বাঁধে? নাকি জীবাণু অনুযায়ী বাঁধে, যে তোমার এই ব্যাকটেরিয়ার জন্য বাঁধবে, তোমার কি ধরো কম্পাইলোব্যাক্টর জেজুনির জন্য বাঁধবে কিন্তু তোমার ক্লস্ট্রিডিয়ামের জন্য বাঁধবে না, এরকম কি কিছু না? তাহলে রক্ততঞ্চনও কিন্তু ভাইয়া নন স্পেসিফিক এবং রক্তে অবস্থিত। ঠিক আছে, এই দুইটা জন্মগতভাবে প্রাপ্ত। আমি বলছিলাম ইননেট ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা ঠিক আছে, এটা আমি বলছিলাম আগেও। বাকিগুলো ভাইয়া পারবা। এখন আসো টাইপস অফ ইমিউনিটিটা পড়াই। টাইপস অফ ইমিউনিটি ভাইয়া দুই প্রকার, একটা হলো ইননেট ইমিউনিটি বা সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা, এটা হলো জন্ম থেকে যেটা তোমার থাকে। ঠিক আছে, আর এটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড মানে কি ভাইয়া, তুমি অর্জন করছো। কিভাবে অর্জন করছো ভাইয়া বলো তো? মানে তোমার বডিতে, হ্যাঁ তোমার বডিতে তুমি অ্যান্টিবডি তৈরি করছো, নিজে রোগে ভুইগা একটা অ্যান্টিবডি নিজে অর্জন করছো। তাহলে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা মানে অর্জন করছো কেমনে ভাইয়া? রোগে ভুগে অ্যান্টিবডি অর্জন করছো, বা রোগে ভুগে মেমোরি সেল অর্জন করছো। রোগে ভুগে মেমোরি সেল অর্জন করছো, এইটাই ভাইয়া, মেমোরি সেল অর্জন করছো। কথা বুঝতে পেরেছো? এখন দেখো ভাইয়া, এটা জন্মগত আর জন্মের অনেক পরে তৈরি হয়, এটা নন স্পেসিফিক তোমরা জানো, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি স্পেসিফিক। ঠিক আছে, এখন আসো অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুই ধরনের, এটা তোমরা জানো। হিউমেরাল ইমিউনিটি যেটা অ্যান্টিবডি মেডিয়েটেড হয়, আর সেলুলার ইমিউনিটি যেটা হলো সেল মেডিয়েটেড বলে। ঠিক আছে, আচ্ছা এবার আসো ইননেট ইমিউনিটি বা সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা। এটা তিন প্রকার ভাইয়া। কি এটা? তিন প্রকার। একটা হলো প্রজাতিগত প্রতিরক্ষা। প্রজাতিগত প্রতিরক্ষা মানে কি জানো? কোনো রোগের প্রতি কোনো স্পিসি এমনিই ইমিউন, কোনো রোগের প্রতি কোনো স্পিসি এমনিই ইমিউন। যেমন আমি তোমারে বলি, ম্যালেরিয়ার জীবাণু কি ভাইয়া? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স না? এটা ভাইয়া তোমার কার হয়? ম্যামালসের হয়। মানে এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের যে জীবাণুটা আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জীবাণুটা কোন দুইজনের অ্যাটাক করে ভাইয়া? ম্যামালস অথবা মানুষরে অ্যাটাক করে নাকি? আর কি মশারে অ্যাটাক করে? এটা কি মাছিরে অ্যাটাক করতে পারে? বলো। তাহলে মাছির কি জীবনে ম্যালেরিয়া হবে? না। তাহলে ম্যালেরিয়া কার হবে ভাইয়া? মানুষ বা ম্যামালস, এবং কার হবে? অ্যানোফিলিস মশকির হবে। এডিস মশকির কি ভাইয়া ম্যালেরিয়া হবে? না। তাহলে ভাইয়া ওই প্রজাতিগুলো কিন্তু ম্যালেরিয়ার প্রতি কি এমনিতেই কি ইমিউন না? তাহলে এটারে বলে প্রজাতিগত হলো প্রতিরক্ষা, যে প্রজাতিগুলা ইমিউন আছে। বিশেষ একটি সংক্রমণের প্রতি ইমিউন, যেমন মানে অনাক্রম্য বা প্রতিরক্ষা পায়। যেমন প্লাজমোডিয়াম ভাইরাস মানুষ ও মশকিকে আক্রমণ করলেও বাকি সব প্রজাতি যত আছে, মাছি টাছি বা আরও যত কিছু আছে, কুমির টুমির হোয়াট এভার যাই বলো, এগুলো সব ইমিউন। ঠিক আছে, আচ্ছা গোষ্ঠী এমনিতেও বলতে কি ভাই, ওদের মানে এমনিতে অ্যান্টিবডি থাকে না। তুমি কি অণুজীব পড়ছো? হ্যাঁ। হ্যাঁ, হুম।
এই অণুজীবে তুমি বলো এডিস মশা কেন, এডিস মশা আর কিউলেক্স মশা কেন ম্যালেরিয়ার জীবাণু ধারণ করতে পারে না? কারণ গ্যামিটোসাইটগুলো ডাইজেস্ট করার জন্য ওদের পরিপাকতন্ত্রে এনজাইম থাকে, বইয়ে স্পষ্ট লেখা আছে, আমিও পড়াইছি, মনে আছে তোমার? যে ধরো এডিস মশা যদি আমাদের রক্ত খায় এবং ওই রক্তে যদি গ্যামিটোসাইট থাকে, মানে ম্যালেরিয়ার গ্যামিটোসাইট পড়ছো না, গ্যামিটোসাইট থাকে, তাহলে এডিস মশার পরিপাকতন্ত্র বা পাকস্থলিতে যাওয়ার পর ওই গ্যামিটোসাইটগুলো হজম হয়ে যাবে, কারণ ওর পাকস্থলিতে ওই গ্যামিটোসাইট হজমকারী এনজাইম আছে। শুধু অ্যানোফিলিসই একমাত্র মশক কি যার গ্যামিটোসাইট হজমকারী এনজাইম নাই, তাই ওইখানে গ্যামিটোসাইটগুলোর সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং অ্যানোফিলিসকে অ্যাটাক করতে পারে। কথা কি বুঝতে পারছো বলো? আচ্ছা, এরপরে আসো গোষ্ঠীগত। গোষ্ঠী মানে কি ভাইয়া? দেখো মানে কোনো কোনো গোষ্ঠীর কোনো কোনো জিনিসের প্রতি ইমিউনিটি থাকে, ঠিক আছে? যেমন ধরো স্কিন ক্যান্সার হইলো ফর্সাদের বেশি হয়, তারপরে ভাইয়া কালোদের বা নিজ্ঞাদের হইলো তোমার কি হয় ভাইয়া, যক্ষা বেশি হয়। কথা বুঝতে পারছো? সো যক্ষার প্রতি কিন্তু ফর্সারা আবার কি ইমিউন, ঠিক আছে? তাহলে আবার ভাইয়া ব্যক্তিগত প্রতিরক্ষা মানে কি জানো? ব্যক্তিগত প্রতিরক্ষা মানে গোষ্ঠীতে উপস্থিত কোনো একজন ব্যক্তির রোগ কম হয়। এটার কাহিনী হলো আমি তোমার বলি, তুমি কয়েকজন মানুষ দেখবা যে যারা অনেক হেলদি এবং স্ট্রং, তাই না? ওদের সহজে কি হয় না, মানে ওরা জন্মগতভাবেই কি বলতো অনেক স্ট্রং। কথা বুঝতে পারছো? ওদের মিউকাস সিলিয়া এগুলা অনেক স্ট্রং, ওদের রোগ হয় না। আমার কি কথা বুঝতে পারছো বলো? তো এই ধরনের মানুষের কথা বলতেছে, ঠিক আছে? আচ্ছা ফাইন। এরপর আসো ভাই মানবদেহে অর্জিত রোগাক্রান্ত, আচ্ছা সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা এগুলা পড়ি। মানবদেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা অমরার মাধ্যমে প্রাপ্ত হয়, অমরার মাধ্যমে ভাই যদি প্রাপ্ত হয়, এটা কি জন্মের আগে না পরে? জন্মের আগে, তাহলে জন্মগত। তারপরে জন্মের সময় থেকে আজীবন উপস্থিত থাকে এবং প্রতিরক্ষায় দ্রুত কার্যকর করে, এটা সহজাত প্রতিরক্ষা বলে। সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা বংশগতির সাথে সম্পর্কযুক্ত এবং প্রজাতি নির্দিষ্ট, ঠিক আছে? বংশগতির সাথে সম্পর্কযুক্ত অবশ্যই ভাইয়া। যার নাকি স্ট্রেংথ বেশি, আমরা ধরতেই পারি যে তার ছেলে মেয়েদের স্ট্রেংথ হইলো বেশি হবে, ইমিউনিটিটা বেটার হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হইলো প্রজাতি নির্দিষ্ট, এটা তো বললামই, প্রজাতিগত প্রতিরক্ষা। মানব প্রজাতির সকল সদস্যের মধ্যে একই রকম প্রতিরক্ষা ব্যবস্থা কাঠামো থাকলেও তার কার্যকারিতা বিভিন্ন ডিপেন্ড করে। যেমন আমারও যেরকম টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট আছে, তোমাদেরও সেই রকম টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট আছে, কিন্তু দেখা যায় যে আমার টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটগুলো বেশি অ্যাগ্রেসিভ বা বেশি এফিশিয়েন্ট। এই কারণেই বলছে যে একই ধরনের প্রতিরক্ষা কাঠামো ব্যবস্থা থাকা সত্ত্বেও এরা ব্যক্তি টু ব্যক্তি বিভিন্ন রেসপন্স দেয়। কারো কারো টি লিম্ফোসাইট বেশি অ্যাগ্রেসিভ দেখায়, কারো কারো টি লিম্ফোসাইট একটু কম অ্যাগ্রেসিভ হয়। কথা বুঝতে পারছো? এটাই। এবার আসো প্রজাতিগত প্রতিরক্ষা ব্যবস্থা। অধিকাংশ ক্ষেত্রে পরজীবীর আক্রমণ বিশেষ প্রজাতির মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন ম্যালেরিয়া পরজীবী, মানুষ ও মশকির উপর পরজীবী, কিন্তু বাকিরা বাইচা গেছে। গোষ্ঠীগত প্রতিরক্ষা পড়াই দিছি, বইলা দিছি যে কৃষ্ণাঙ্গ মানুষ শ্বেতাঙ্গ মানুষের চেয়ে বেশি যক্ষায় ভুগে। এক্সাম্পলটা মনে রাখতে হবে। কথা বুঝতে পারছো? ব্যক্তিগত কোনো কোনো মানুষ নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার জন্য পরজীবী সংক্রমণ প্রতিরোধ করতে পারে নিজে নিজেই। কথা বুঝতে পারছো? এটাই আর কি, ঠিক আছে? আমরা নেক্সটে যাই। তারপর আসো ভাইয়া সহজাত প্রতিরক্ষা প্রতিবন্ধক। ভাই এই যে পৌষ্টিক নালী, জননালী, প্রদাহ এগুলো পড়াই দিছি ভাই, কমপ্লিমেন্ট সিস্টেম 20 ধরনের পড়াই দিছি, ইন্টারফেরন পড়াই দিছি, সহজাত প্রতিরক্ষা প্রতিকোষ পড়াই দিছি, এগুলা পড়াই দিছি ভাই। বুঝতে পারছো? এগুলার কোনো বিষয় না। এখন আসো অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা দুই প্রকার ভাইয়া। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো অ্যাক্টিভ বা সক্রিয়, একটা হলো প্যাসিভ বা অক্রিয়। এখন ভাইয়া তুমি একটা জিনিস বুঝবে, এখন একটা জিনিস কি বুঝো, অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা মানে হলো তুমি একটা জিনিস জন্মের সময় তোমার ছিল না, পরবর্তীতে কি করছো? অর্জন করছো। এখন এই অর্জন এমন হইতে পারে যে তোমার বডি অ্যাক্টিভলি, মানে অ্যাক্টিভ ব্যবস্থা মানে তোমার বডির যে টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইটগুলা কাজ করতেছে। মানে টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট কাজ করা মানে কি, অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভলি কাজ করছে, কাজ কইরা এই প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করছে। আর এটা হইলো টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট কাজ করা ছাড়াই তুমি এই প্রতিরক্ষা ব্যবস্থা পাইছো। আমার কথা কি বুঝতে পারছো? টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট কি কাজ করা ছাড়াই তুমি এই প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করছো। দেখো অর্জিত যেহেতু, তাহলে তুমি অর্জন করছো, কিন্তু তোমার টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট কি অ্যাক্টিভলি কাজ করে নাই।
অ্যাক্টিভ ছিল না, অর্থাৎ কাজ করে নাই। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো, এটা মনে রাখো। এবার বুঝাই যে কেমনে কি বলছি ভাইয়া। অর্জিত প্রতিরক্ষা মানে আমরা অর্জন করছি, এই অর্জন ভাইয়া দুইভাবে আমরা করতে পারি। একটা হলো আমাদের টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট অ্যাক্টিভ ছিল, কাজ করছে, ওটাকে বলে অ্যাক্টিভ বা সক্রিয় অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। আর কি আমাদের টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট কাজ করে নাই, কাজ করা ছাড়াই তুমি ওই প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করছো, ওইটারে বলে ভাইয়া অক্রিয় প্রতিরক্ষা বা প্যাসিভ অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। এখন দেখো ভাইয়া, এই প্যাসিভ আর অ্যাক্টিভের আরও একটু আছে। প্যাসিভ ন্যাচারাল আর প্যাসিভ আর্টিফিশিয়াল। অর্থাৎ প্যাসিভ ন্যাচারাল মানে কি জানো? প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, আর আর্টিফিশিয়াল সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা মানে কি ভাইয়া জানো? আমার টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট ন্যাচারালি কাজ করতেছে। কি ভাইয়া? টি আর বি কেমনে কাজ করতেছে ভাইয়া? ন্যাচারালি কাজ করতেছে। বুঝো, টার্মগুলো বুঝো। আর আর্টিফিশিয়াল প্রতিরক্ষা ব্যবস্থা মানে কি ভাইয়া? টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট রে আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করাইতেছি, মানে এটা ম্যান কস্ট মানেই তো আর্টিফিশিয়াল, তাই না? বুঝতে পারছো? মানে আমি নিজের মানে মানুষ তার ইচ্ছা অনুযায়ী টি লিম্ফোসাইট, মানে এখানে কি টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কাজ করবে না? অবশ্যই করবে, কারণ অ্যাক্টিভে কি টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কাজ করে, ঠিক আছে? আচ্ছা, টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কখন কাজ করে? যখন দেহ কি রোগে ভুগে, নাকি না? যখন দেহ কোনো জীবাণু ঢুকে রোগে ভোগে তখনই। তাহলে এইখানেও টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কাজ করতেছে, কিন্তু ভাইয়া এটা কি স্বাভাবিকভাবে কাজ করতেছে নাকি আমার ইচ্ছা অনুযায়ী কাজ করতেছে? মানুষের ইচ্ছা অনুযায়ী। কথা বুঝতে পারছো? এটা বলে আর্টিফিশিয়াল অক্রিয়। আমি এক্সাম্পল দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি বলতেছি এটার ক্ষেত্রেও ভাইয়া সেম ন্যাচারাল আর আর্টিফিশিয়াল আছে। কথা বুঝতে পারছো? এক্সাম্পলটা দেই, সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন একটা একটা করে এক্সাম্পল আমি দিতেছি, দাঁড়াও। এক্সাম্পলটা দিতেছি, দাঁড়াও। দেখো এক্সাম্পলটা দেখো, প্রথম এক্সাম্পল ন্যাচারাল ভাইয়া সক্রিয়, এবং ন্যাচারাল মানে সবচেয়ে ইজিয়েস্ট। তুমি যদি রোগে ভুগো এবং তোমার বডিতে যদি অ্যান্টিবডি তৈরি হয় ভাইয়া, তাহলে কি তোমার টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কাজ করতেছে নাকি না? আর তুমি যে ভাইয়া রোগে যে ভুগলা, এটা কি ইচ্ছা করে ভুগলা নাকি ন্যাচারালি রোগাক্রান্ত হইছো? ন্যাচারালি রোগাক্রান্ত হইছো। তাহলে ভাইয়া তুমি যদি কোনো রোগে ভুগো এবং তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে এটা হবে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আর্টিফিশিয়াল মানে কি? আর্টিফিশিয়াল মানে কি? ম্যান কস্ট। তাহলে মানুষ তার ইচ্ছা অনুযায়ী রোগে ভোগাবে নাকি? তাহলে আমি নর্মালি ন্যাচারালি রোগে ভুগতেছি না, কিন্তু আমি চাইতেছি যে আমার বডি টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কাজ করুক। কথা বুঝতে পারছো? অর্থাৎ জোর কইরা আমি কি করতেছি? জোর কইরা টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটের কাজ করতেছি। এটা হলো ভ্যাকসিনেশন। কি ভাই? ভ্যাকসিনেশন। আচ্ছা, ভ্যাকসিনে কি করা হয় জানো? ধরো এটা একটা করোনা ভাইরাস। কি ভাইরাস? করোনা ভাইরাস। করোনা ভাইরাস কিন্তু লিথাল বা মারাত্মক। লিথাল বা মারাত্মক মানে সে হইলো রোগ কজ করতে পারে, তাই না? রোগ হইলেও ঘটাইতে পারে। তুমি কি করলা জানো? তুমি করোনা ভাইরাসের এইটুকু অংশ কাইটা বাইর করলা, এইটুকু অংশ কাইটা বাইর করলা। বাইর করে তুমি কি করলা জানো? তুমি একটা ইনজেকশনের মধ্যে নিলা, ইনজেকশনের মধ্যে নিয়া তুমি এটা পুশ করলা, একটা মানুষের বডিতে পুশ করলা। তখন ভাই এই যে জিনিসটা, এটা মানুষের বডিতে পুষ্ট হইলো, মানুষের বডিতে যখন ঢুকলো, তখন এটা কি ফরেন অ্যান্টিজেন নাকি সেলফ অ্যান্টিজেন? ফরেন অ্যান্টিজেন। আচ্ছা, এই শুধু একটা প্রোটিন কি আমাদের রোগ তৈরি করতে পারবে? না। কিন্তু ভাই এই ফরেন অ্যান্টিজেন যখন দেখবে, তখন কি টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট কাজ করবে নাকি করবে না? কাজ করবে, এবং অ্যান্টিবডি তৈরি হবে নাকি হবে না? অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে দেখো তুমি রোগে ভুগলা না, কিন্তু তোমার অ্যান্টিবডি কিন্তু ঠিকই তৈরি হইলো। কিন্তু ভাই অ্যান্টিবডি যে তৈরি হয়েছে, এটা কি তুমি ফ্রি পাইছো নাকি তোমার টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট কাজ করছে? কাজ করছে। এটাই হলো ভাই ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন মানে কি জানো? একটা জীবাণুর ছোট একটা অংশ কাইটা নিয়ে ওই অংশটা তোমার বডির ভিতর দিয়ে দেওয়া হয়। বডির ভিতরে দিলে ওই অংশতে ফরেন অ্যান্টিজেন থাকে, কিন্তু ওই ছোট অংশটা তোমার বডিতে রোগ তৈরি করতে পারে না। কথা বুঝতে পারছো? পারে?
এইটুকু অংশ কি রোগ তৈরি করে নাকি ফুল ভাইরাসটা রোগ তৈরি করে বলো তো? ফুল ভাইরাস। তাহলে এইটুকু অংশ ঢুকলে সেই ফরেন অ্যান্টিজেনই ধরবে, ফরেন অ্যান্টিজেন ধরে এটার বিরুদ্ধে কি তৈরি করবে ভাই? অ্যান্টিবডি তৈরি করবে, যাতে এই ভাইরাসটা যদি পরে ঢুকে তখন এই যে এটার বিরুদ্ধে কি অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে না এই এই আলগুলার বিরুদ্ধে, এগুলো তখন অ্যান্টিবডি দিয়ে আটকায় ফেলবে। তাহলে ভাই তুমি দেখো, তুমি ঠিকই টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইটের কাজ করে অ্যান্টিবডি তৈরি করছো, কিন্তু ভাইয়া তুমি কি ন্যাচারালি এই অ্যান্টিবডিটা তৈরি করছো নাকি আর্টিফিশিয়ালি তুমি ইনজেকশন দিয়া বডির ভিতরে ফরেন অ্যান্টিজেন ঢুকায় এই কাজটা করছো? আর্টিফিশিয়ালি করছো। তাহলে এটা হলো আর্টিফিশিয়াল। সক্রিয় না অক্রিয় ভাইয়া? টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কাজ করবে নাকি করবে না? করবে। এটা হলো সক্রিয়। এবার আসো অক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, এক্সাম্পল দিয়েই বুঝা যাবে। দেখো অক্রিয় হইলো ভাইয়া খুবই সিম্পল। অক্রিয়র মধ্যে ন্যাচারাল আছে আর আর্টিফিশিয়াল আছে। ন্যাচারাল মানে কি জানো ভাইয়া? মা থেকে যে তুমি অ্যান্টিবডিগুলো পাও, এই যে মা থেকে কি অ্যান্টিবডিগুলো পাও না? মায়ের অমরা থেকে কি আইজিজি অ্যান্টিবডি পাও না তুমি? বলো তো বিভিন্ন রোগের জন্য বলো। আর মায়ের দুধে কি থাকে? আইজিএ অ্যান্টিবডি থাকে না? তো ভাই এই যে অ্যান্টিবডিগুলো তুমি পাইছো, এই অ্যান্টিবডিগুলোর জন্য কি তোমার টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটের মানে কাজ করা লাগছে নাকি তুমি মায়ের কাছ থেকে ডাইরেক্ট ফ্রি পাইছো? ফ্রি পাইছো। তাহলে কি টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কাজ করে? তাহলে কি এটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ। টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কাজ করে? ইনঅ্যাক্টিভ। তাহলে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট তো কাজ করতেছে না, কারণ কি মায়ের দুধ থেকে আইজিজি ডাইরেক্টলি হলো শিশুর দেহে যাইতেছে, ঠিক আছে? মায়ের অমরার মাধ্যমে বিভিন্ন অ্যান্টিবডি, মায়ের আইজিজি অ্যান্টিবডিগুলো তোমার ডাইরেক্ট শিশুতে যাইতেছে। তাহলে তোমার তো এগুলো তো তুমি ফ্রি পাইতেছো। এগুলোর জন্য তো তোমার আর কি করা লাগতেছে না বলো তো? বিটি কাজ করা লাগতেছে না। এখন বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট যদি কাজ না করা লাগে এবং তুমি যদি এটা ফ্রি পাও, আচ্ছা যে ফ্রি যে পাইতেছো ভাইয়া, এটা কি ন্যাচারালি পাইতেছো নাকি আর্টিফিশিয়ালি পাইতেছো? ন্যাচারালি। অমরার মধ্যে আসো, এখন আমরা কি মানে আর্টিফিশিয়ালি কি না, এটা ন্যাচারালি মায়ের থেকে বাচ্চাতে বডি মানে অ্যান্টিবডিগুলো ন্যাচারালি যায়, এটার বলে হইলো। তাহলে ন্যাচারাল এবং টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কাজ করতেছে না, তাহলে কি সক্রিয় হবে না অক্রিয় হবে? অক্রিয়। ঠিক আছে, গেল। আচ্ছা ন্যাচারাল, তাহলে আর্টিফিশিয়াল প্যাসিভ কোনটা হবে ভাইয়া? করোনা ভাইরাস যখন হয়েছে তখন তোমরা কি শুনছো আক্রান্ত ব্যক্তির রোগীর প্লাজমা খুঁজতো অনেকে? হ্যাঁ, আক্রান্ত ব্যক্তির রোগীর প্লাজমা খুঁজতো অনেকে ট্রান্সপ্লান্ট করার জন্য। ধরো আমি তোমারে বলি, ধরো এ ব্যক্তি, এটা কি ব্যক্তি? এ ব্যক্তি, এটা কি ব্যক্তি? বি ব্যক্তি। এটা হলো এ ব্যক্তির রক্তনালী, এটা বি ব্যক্তির রক্তনালী বা রক্ত। এখন ধরো এ ব্যক্তির করোনা ভাইরাস ধরছে বা করোনা ভাইরাস হইছে, করোনা হইছে। তাহলে ভাই এই ব্যক্তির যদি করোনা ভাইরাস হয়, তাহলে এই ব্যক্তির রক্তের মধ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি পাবা না? তাহলে অ্যান্টিবডি এগেইনস্ট করোনা ভাইরাস আছে নাকি নাই? আচ্ছা তাহলে বলো তো এটা কিসের উদাহরণ? তো সে রোগে ভুগছে, রোগে ভুইগা তার অ্যান্টিবডি তৈরি হয়েছে। ন্যাচারাল অ্যাক্টিভ, গুড। তাহলে আচ্ছা এটা বুঝলাম, ঠিক আছে, অ্যান্টিবডি এগেইনস্ট করোনা। এখন ভাইয়া বি ব্যক্তি কি রোগে ভুগছে? ভুগে নাই, ঠিক আছে, কিন্তু দেখা গেছে যে বি ব্যক্তি মাত্র করোনা ভাইরাসে অ্যাটাক হয়েছে, এখনো টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কাজ করা শুরু করে নাই, মানে মাত্র করোনা ভাইরাসটা ঢুকছে, টেস্টে পজিটিভ আসছে, টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট এখনো কাজ করা শুরু নাই। ভাইয়া জীবাণু ঢুকার সাথে সাথেই কি অ্যান্টিবডি প্রডিউস হয় নাকি সময় লাগে? সময় লাগার পরে অ্যান্টিবডি প্রডিউস হয়। তাহলে এখন ঢুকছে, এখন তুমি চাইতেছো এই করোনা ভাইরাসটা যাতে বি ব্যক্তি, ধরো ডায়াবেটিস আছে, অ্যাস্থমা আছে, ফুসফুসের সমস্যা আছে, তাহলে করোনা ভাইরাসের কারণে কিন্তু এই ধরনের পেশেন্ট মারাও যাইতে পারে, তাই না? তাহলে তুমি যদি ওরে বাঁচাইতে চাও কি করবা বলো তো? ওর অ্যান্টিবডি কি এখনো তৈরি হয়েছে? তৈরি হয় না, কারণ অ্যান্টিবডি তৈরি হইতে কি লাগে? সময় লাগে। তাই তুমি কি করবা জানো? তুমি এই আক্রান্ত ব্যক্তি যে নাকি করোনা ভাইরাসে ভুইগা সুস্থ হয়ে গেছে, তার রক্তে কিন্তু করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাবা। এবং ওই অ্যান্টিবডি কই থাকে? প্লাজমায় থাকে। সো ওই প্লাজমাটা তুমি কি করবা? ওই ব্যক্তির প্লাজমাটা নিয়ে তুমি হইলো কি করবা বলো? এই ব্যক্তির প্লাজমাটা নিয়ে তুমি বি ব্যক্তির কাছে কি করে দিবা? দিয়া দিবা।
তাহলে ভাইয়া এই এই অ্যান্টিবডিটা কি ওর বডি নিজের বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট তৈরি করছে নাকি ওটা ফ্রি পাইছে? ফ্রি পাইছে। কারণ কি ওর বডির নিজের টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কি এটা তৈরি করছে নাকি ওর বডির বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট তৈরি করছে? এ বডি বি লিম্ফো, তাহলে ওর বিটি কাজ করছে, ওর বিটি হইলো কাজ করছে, তাহলে ও হইলো অ্যাক্টিভ আর হইলো ন্যাচারাল, এটা তুমি বলছো। কিন্তু এই অ্যান্টিবডিটা তো ওই প্লাজমা থেকে আমি ডাইরেক্টলি শিফট করে দিলাম এইখানে, তাহলে ওর কি বিটি কাজ করলো নাকি ও এমনি পেয়ে গেল? এমনি পেয়ে গেল। তাহলে ওর টিবি কি কাজ করছে? কাজ করে নাই। তাহলে কাজ যদি না করে, এই অ্যান্টিবডিটা যদি এমনি পায় প্লাজমা নিয়ে দেওয়ার কারণে, তাহলে আমারে বলো এটা কি ভাইয়া সক্রিয় না অক্রিয়? অক্রিয়। এটা কি কৃত্রিম নাকি ন্যাচারাল? এটা কি আমি ইচ্ছা করে মানুষ এটা করছে না নাকি এটা অটোমেটিক্যালি গেছে? মায়ের অমরা থেকে যেমন অটোমেটিক্যালি অ্যান্টিবডি যায়, এটা কি অটোমেটিক্যালি একজনের রক্ত থেকে আরেকজনের রক্তে অ্যান্টিবডি যাবে নাকি তোমার রক্ত বের করে আবার আরেকজনের দেওয়া লাগবে? বলো। তাহলে আর্টিফিশিয়াল, তাহলে এটা আর্টিফিশিয়াল কৃত্রিম। তাহলে কি ভাইয়া বুঝতে পারছো? বলো তো এগুলো ভুল হবে কখনো? বলো। কনসেপচুয়ালি পড়লে কখনো ভুল হবে না ভাইয়া, যদি বুঝতে পারো কনসেপচুয়ালি কখনো ভুল হবে না। দেখো কি লিখছে, মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলা পারবা। সক্রিয় আর অক্রিয় আছে, সক্রিয় আছে আর অক্রিয় আছে, ফাইন। সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা এ ধরনের অর্জিত প্রতিরক্ষা যাতে দেহকোষের অ্যান্টিবডিতে সাহায্য নেয়। কোষ মাধ্যমের প্রতিরক্ষা ব্যবস্থা, আচ্ছা কোষ মাধ্যম আর রক্তের মাধ্যমে হিউমোরাল ইমিউনিটি আর হলো রক্তের মাধ্যমে ইমিউনিটি। এটা তো ভাইয়া সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা দুই ধরনের হয়, এটা বললাম। কিন্তু অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থার টাইপ আমি বললাম। অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা দুই প্রকার, একটা হলো সক্রিয়, একটা হলো অক্রিয়। সক্রিয় আবার দুই প্রকার, একটা হলো প্রাকৃতিক, একটা হলো কৃত্রিম। তাহলে দেখো প্রতিরক্ষা অনিচ্ছাকৃতভাবে কি ন্যাচারালি না আর্টিফিশিয়ালি? ন্যাচারালি। কারণ তুমি তো ইচ্ছা করে রোগে ভুগছো, অনিচ্ছাকৃতভাবে তোমার বডিতে ঢুকে গেছে। সংস্পর্শ সংক্রমণে ঘটে এবং জীবাণুর বিরুদ্ধে সক্রিয় প্রতিরক্ষা। হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ মানে তুমি হাসপাতালে গেছো, ক্লিনিকে গেছো, ওইখানে তো অনেক জীবাণু টিবাণু থাকে, সো ওইখান থেকে তুমি সংক্রমিত হইলা। এই ধরনের প্রতিরক্ষা দীর্ঘ কখনো কখনো আজীবন থাকে। কৃত্রিম সক্রিয় মানে কি ভাই বলছি? ভ্যাকসিনেশন বলছিলাম। কারণ কি ভ্যাকসিনের মাধ্যমে তুমি একটা জীবাণু হইলো জোর করে কি মানে তুমি একটা জীবাণু আর্টিফিশিয়ালি মানুষের বডিতে প্রবেশ করায় দাও, যার কারণে ওই জীবাণু মানে জীবাণু না, জীবাণুর একটা অংশ তুমি প্রবেশ করা যায়, যার কারণে ওই জীবাণুর অংশটা ফরেন অ্যান্টিজেন হিসেবে কাজ করে, তোমার বি আর টি লিম্ফোসাইট মেমোরি তৈরি করে এবং অ্যান্টিবডি তৈরি করে নাকি? তাহলে তোমার বি আর টি লিম্ফোসাইট কি এখানে কাজ করছে নাকি করে নাই? করছে। তাহলে এটা সক্রিয় না অক্রিয়? এটা কি আর্টিফিশিয়াল না ন্যাচারাল? ন্যাচারাল না? ভ্যাকসিন আমি দিছি জোর করে, এটা ন্যাচারাল নাকি? ভ্যাকসিন কি আমি ইনজেকশন দিয়ে দেই না? তাহলে কি আর্টিফিশিয়াল না ন্যাচারাল? বুঝতে পারছো? এই বুঝতে পারছো? প্রাপ্ত, লামিয়া, সুমাইয়া বলো তো। লামিয়া বুঝতে পারছো? সুমাইয়া, সুমাইয়া বুঝতে পারছো? ওকে, এগুলো যদি মানে কনসেপচুয়ালি পড়ো, হলের মধ্যে গিয়া তুমি বাইর করতে পারবা যে এক্সাম্পল যে দিছে, এক্সাম্পল ধইরা ধইরা বাইর করতে পারবা যে আসলে আনসারটা এটা। তখন প্যারা নেওয়া লাগবে না যে এই জিনিসটা ভুল যাইবো, এটা তোমার প্যারাই নেওয়া লাগবে না, তুমি বাইর করতে পারো। ধরো তোমার একটা সিনারিও দিছে যে এই ব্যক্তি ভ্যাকসিন পাইছে, তাহলে এটা কী ধরনের, তুমি বলতো ভ্যাকসিন মানে কি ও ইনজেকশন দিয়ে ঢুকাইতেছে, ইনজেকশন দিয়ে ঢুকাইতেছে মানে এটা আর্টিফিশিয়াল, ফাইন। ভ্যাকসিনে আমরা কি করি ভাই, একটা জীবাণুর অংশ আমরা ঢুকাই, তাহলে জীবাণুর অংশ ঢুকাইলে ফরেন অ্যান্টিজেন আমরা ঢুকাই, ফরেন অ্যান্টিজেন ঢুকাইলে ওইটার বিরুদ্ধে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট কাজ করে, তাহলে যদি কাজ করে তাহলে এটা কি সক্রিয়। তাহলে আর্টিফিশিয়াল প্লাস কি সক্রিয়। আমার কথা কি বুঝতে পারছো? বলো। এরকমভাবে অ্যানালাইসিস করে কিন্তু বের করতে পারবা। প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা অমরা বা কলস্ট্রাম বা শাল দুধ থেকে আমরা পাই। প্রাকৃতিক অক্রিয় মানে কি ভাই, ন্যাচারাল এবং প্যাসিভ। প্যাসিভ মানে কি বিটি কাজ করে না করে না? নট অ্যাক্টিভ। তাহলে ভাইয়া মায়ের কাছ থেকে আমরা যে অ্যান্টিবডিগুলো পাই, এই অ্যান্টিবডিগুলো আমরা ফ্রিলি পাই, কোনো রোগে ভোগা লাগে এটার জন্য আমাদের বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটের কাজ করা লাগে ভাইয়া? বলো। লাগে না? লাগে? আচ্ছা মায়ের কাছ থেকে যে অ্যান্টিবডিগুলো পাই এগুলো ন্যাচারালি পাই নাকি আর্টিফিশিয়ালি পাই? অমরার মাধ্যমে বা দুধের মাধ্যমে? বলো।
ন্যাচারালি পাই। আচ্ছা এই যে ভাইয়া যে অ্যান্টিবডিগুলো পাই, এই অ্যান্টিবডিগুলো পাওয়ার জন্য আমাদের কি বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটের কাজ করা লাগে? তাইলে ভাইয়া এটা হলো অক্রিয় আর প্রাকৃতিক ন্যাচারালি। কৃত্রিম অক্রিয় কী ভাই বলতো? ওই যে প্লাজমা দেওয়া, এই যে দেখো রোগে ভোগার পর সেরে ওঠা ব্যক্তির সিরাম, সিরাম মানে প্লাজমা। কেন? রোগে ভোগার পর যেই ব্যক্তি সেরে উঠছে ওই ব্যক্তির সিরামে কি অ্যান্টিবডি থাকবে না থাকবে না? এই যে আমি বলছিলাম না এই যে এ ব্যক্তির করোনা ভাইরাস হয়েছিল, সে রোগে ভুগছে, তাহলে রোগে ভুগা সে সাইরা উঠছে, তখন কি তার রক্তে অ্যান্টিবডি থাকবো না থাকবো না? থাকবে। তখন ওই অ্যান্টিবডিটা নিয়ে তুমি যদি আর্টিফিশিয়ালি আরেকজনের ওখানে দিয়ে দাও, তাহলে সে করোনা ভাইরাসের বিরুদ্ধে কি পেয়ে গেল? ইমিউনিটি পেয়ে গেল। তাহলে এটা আর্টিফিশিয়ালি পাইলো, এবং এটার কারণে কি তার নিজের বি সেল অথবা টি সেলের কাজ করা লাগছে? লাগে না। তাহলে সে কি পাইলো? সে আর্টিফিশিয়াল পাইলো এবং অক্রিয় বা প্যাসিভ পাইলো। প্যাসিভ মানে কাজ করা লাগে না। কোথাও নতুন একটি ক্ষতিকর রোগের অত্যন্ত ক্ষতিকর রোগের প্রাদুর্ভাব ঘটলে এবং সেই মুহূর্তে সঠিক চিকিৎসার অভাবে এমন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়। যেমন করোনা ভাইরাসের সময় ভাইয়া অনেকেরই তো করোনা হয়েছিল, তাই অনেকেরই যারা হলো একটু বয়স্ক ওদের করোনা টেস্টে পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, অনেকে এমনি তারা প্লাজমা নিতে চাইছে, নিয়ে নিছে, আর যাদের টেস্টে পজিটিভ আসে সাথে সাথে তাদের প্লাজমা দেওয়া হয়েছে, যাতে অ্যান্টিবডিগুলো কি করে, অ্যান্টিবডিগুলো ওই মানে যে করোনা ভাইরাস আছে ওইটা সংখ্যা বৃদ্ধি করার আগেই ওগুলোরে মাইরা ফেলে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এই রক্ত সঞ্চালনের মতো অ্যান্টিবডি প্লাজমা করার ক্ষেত্রে কি ওই ব্লাড গ্রুপ চেক করা লাগে না? হ্যাঁ অবশ্যই, ব্লাড গ্রুপ চেক করা না ছাড়া তো তুমি রক্ত দিতে পারবা না, প্লাজমা দিতে পারবা না। তো প্লাজমায় কি অ্যান্টিবডি থাকে না? অ্যান্টিবডি এ অ্যান্টিবডি বি কোথায় থাকে? প্লাজমায় থাকে। কথা বুঝতে পারছো? এটাই। আচ্ছা ভাইয়া, লিম্ফয়েড অর্গান আছে আর হইলো তোমার কি আছে, ভ্যাকসিন আছে, তাই না? হ্যাঁ, লিম্ফয়েড অর্গান আছে আর ভ্যাকসিন আছে, এটা নেক্সট ক্লাসে পড়াবো। ওকে, দুইটা জিনিস নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফিজ।